আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পরমাণুর গঠন। এটা আমরা দুটো ক্লাসে কমপ্লিট করবো। পরমাণুর গঠন শুধু নয়, পরমাণুর গঠনটা আজকেই করে দেবো। নিউক্লিয়ার কেমিস্ট্রি বলে একটা জায়গা আছে, সেটা আমরা পরের দিন করবো। বোর্ডটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকে, স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণুর গঠন। দেখুন, যেহেতু টাইমটা কম, কিছু চ্যাপ্টারের আমি ভিডিও পাঠিয়ে দেবো আপনাদের। ভিডিও মানে এক্সপ্লেন করা আছে, সেখানে অনেক বড় করে করা আছে। হ্যাঁ, হয়তো 5টা 6টা ভিডিও আছে একটা চ্যাপ্টারে, তো সেটা সেই টাইমটা আমাদের হাতে এখন আর নেই। আমাদেরকে একটু তাড়াতাড়ি ক্লাসটা মানে ইয়ে করতে হবে, কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো সেই জন্যে আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমি ইয়ে করে দেওয়ার। যার যেখানে অসুবিধা হবে আমাকে বলবেন, আমি বলে দেবো, ঠিক আছে? এবং তার থেকে কোশ্চেনও আজকে আমরা কিছু করবো, এবং তার সাথে সাথে আপনারা যেগুলো হচ্ছে টিপিপি প্রতিটা চ্যাপ্টারেই পাবেন, এই চ্যাপ্টারেও পেয়ে যাবেন। আজকেই পেয়ে যাবেন। তো দেখুন, পরমাণুর গঠনে পরমাণু যে বেসিক পার্টিকেলগুলো, ফান্ডামেন্টাল পার্টিকেলগুলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেগুলো আমরা জানি। ইলেকট্রনের আবিষ্কার কী করে হয়েছিল, ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, এগুলো একটু জাস্ট দেখে নেবেন। এগুলো হ্যাঁ, বেশি কিছু জিনিস আছে। আমি নোটসটা পাঠিয়েছি, দেখবেন ওটাতে সমস্ত কিছু আছে, এ টু জেড এভরিথিং আছে ওই নোটসটাতে, এবং খুব সহজ সরল ভাষায় করা আছে, ঠিক আছে? তো ওগুলো একটু ভালো করে দেখবেন। এবার আমরা একদম চলে আসছি হচ্ছে গিয়ে অ্যাটমিক মডেলস বা পারমাণবিক মডেলে। প্রথম আমরা পড়বো হচ্ছে পারমাণবিক মডেল। পারমাণবিক মডেলের মধ্যে প্রথমে যে মডেল আমরা পড়বো সেটা হচ্ছে গিয়ে পারমাণবিক মডেলের মধ্যে আমরা পড়বো যেটা প্রথম হচ্ছে গিয়ে থমসনের পরমাণু মডেল, ঠিক আছে? প্রথম পড়বো হচ্ছে থমসনের পরমাণু। এই থমসনের মডেলে আমরা পড়েছিলাম থমসনের মডেল। থমসনের মডেলে স্যার বলছি, স্যার আজকে কি প্রথম ক্লাস হচ্ছে না আগের দিন করিয়েছিলেন না কিছু? না 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 না, আজকেই প্রথম ক্লাস হচ্ছে। ঠিক আছে, আজকেই প্রথম ক্লাস হচ্ছে। সে অ্যাটমিক স্ট্রাকচারের নোটটা কোথায় দেওয়া আছে? আচ্ছা, নোটসটা যদি না পেয়েছেন আমি গ্রুপে দেওয়া আছে, আরও আমি পাঠিয়ে দেবো, হ্যাঁ, আরেকবার পাঠিয়ে দেবো, তাহলে আমাদের খুব সমস্যা হয়। যদি না পেয়ে থাকেন পেয়ে যাবেন। আচ্ছা, চলুন তাহলে স্টার্ট করা যাক। থমসনের পরমাণু মডেলে কি বলা হলো? থমসনের পরমাণু মডেলে, এটা আমরা প্রত্যেকেই পড়েছি, থমসনের পরমাণু মডেলে বলা হলো যে পরমাণু হচ্ছে একটা ধনাত্মক আধানের বলয়। হ্যাঁ, পরমাণু হচ্ছে একটা ধনাত্মক আধানের বলয়। এরকম পরমাণুকে বলা হলো যেরকম হচ্ছে একটা, এটা পরমাণু, এটা পুরো অ্যাকচুয়ালি এটা কালার হওয়া উচিত রেড। ধরুন পরমাণু হচ্ছে এরকম একটা ধনাত্মক আধানের বলয়, যার মধ্যে কি আছে, যার মধ্যে হচ্ছে গিয়ে ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রনগুলো এভাবে ছড়িয়ে আছে। এরকম ছড়িয়ে আছে, যে পুরোটাই পজিটিভ চার্জ আছে, এবং তার মধ্যে এরকম ঋণাত্মক আধানের বলয় মানে ইলেকট্রনগুলো এভাবে ছড়িয়ে আছে অবিন্যস্ত অবস্থায়। হ্যাঁ, তো দেখতে অনেকটা এরকম, এটা তরমুজের মতো লাগছে, তরমুজের মতো। এই জন্য এই মডেলটার নাম দেওয়া হয়েছিল প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল। এটা আমরা জানি প্রত্যেকেই, প্লাম পুডিং মডেল, বা হচ্ছে প্লাম পুডিং মডেল বলা হয়, বা বলা হয় ওয়াটারমেলন মডেল, ঠিক আছে? ওয়াটারমেলন মডেল। বাট এই মডেলটা এরকম করে কখনো থাকতেই পারে না। এটা পুরোটা বলা হয়েছিল পজিটিভ চার্জ আছে, পুরো পজিটিভ চার্জ, হ্যাঁ, ধনাত্মক আধান ভর্তি আছে এটা পুরো। তার মধ্যে কি হয়েছে, তার মধ্যে ইলেকট্রনগুলো এভাবে ছড়িয়ে আছে, এগুলো হচ্ছে ইলেকট্রন, তার মধ্যে ইলেকট্রনগুলো এভাবে ছড়িয়ে আছে, ইলেকট্রনগুলো, ঠিক আছে? বাট এভাবে কোনো মডেল থাকতেই পারে না। জিজ্ঞাসা করতে পারে যে প্লাগ পুডিং মডেলের প্রবক্তা
যদি খুব সোজা কোশ্চেন দেয় দিয়ে দিতে পারে, অসুবিধা নেই। ঠিক আছে, প্লাম পুডিং মডেলের প্রবক্তা হচ্ছে কে না থমসন। ঠিক আছে, থমসনের পরমাণু মডেল এটা ছিল প্রথম। তারপর থমসনের মডেল যেহেতু এটা ফেল করে গেল, এই মডেলের কোনো স্থায়ী মানে পরমাণুর নিউট্রালিটি বা হচ্ছে গিয়ে প্রসমতা ব্যাখ্যা করতে পেরেছিল এই মডেল। প্রসমতা ব্যাখ্যা করতে পেরেছিল মানে কি পেরেছিল না, এখানে বলা হলো যে এই যে যতটা ধনাত্মক আধান আছে সেটাকে প্রশমিত করার জন্য যতটা দরকার ইলেকট্রন বা নেগেটিভ চার্জ সেটা এখানে আছে, কিন্তু আহ, সেটা এখানে আছে, কিন্তু এই যে স্থায়িত্ব কিন্তু ব্যাখ্যা করতে পারেনি এই মডেল। ঠিক আছে, তো এই মডেল স্থায়িত্ব ব্যাখ্যা করতে অসমর্থ হয়েছে, স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারেনি। নেক্সট হচ্ছে গিয়ে রাদারফোর্ডের মডেল। হ্যাঁ, নেক্সট আমরা পড়বো হচ্ছে রাদারফোর্ডের মডেল। থমসনের মডেলের পরে এসেছিল রাদারফোর্ড। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ড কি করলেন, একটা এক্সপেরিমেন্ট। কি এক্সপেরিমেন্ট? এক্সপেরিমেন্টের নাম কি ছিল? এক্সপেরিমেন্টের নাম ছিল আলফা পার্টিকেল, আলফা পার্টিকেল আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। ঠিক আছে, এক মিনিট এটা ছবিটা নিয়ে নিচ্ছি আমরা। আসতে বলছি। তো দেখুন, এরকম একটা এক্সপেরিমেন্ট, যেটা একটা থিন গোল্ড ফয়েলের এক্সপেরিমেন্ট, নিশ্চয়ই ছবিটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে একটা তেজস্ক্রিয় পদার্থ রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিল, এবং এখানে একটা থিন গোল্ড ফয়েল নিল। এটা হচ্ছে থিন গোল্ড ফয়েল, একদম পাতলা সোনার পাত। পাতলা সোনার পাত, সোনার পাত এইটা সোনার পাত। আর এটা হচ্ছে একটা ফ্লুরোসেন্ট স্ক্রিন, প্রতিপ্রভা পর্দা বলা হয় এটাকে, প্রতিপ্রভা পর্দা। জিঙ্ক সালফেটের ফ্লুরোসেন্ট স্ক্রিন, এটা জেডএনএস এর স্ক্রিন নেওয়া একটা। হ্যাঁ, এটা অনেক সময় এখানে অনেক বই দেখবেন দেওয়া আছে, একটা স্লিট দেওয়া আছে। তো এখান থেকে কি হলো, এখান থেকে যখন এই কণাগুলো এই যে এখান থেকে আলফা কণা বেরোচ্ছিল, এটা হচ্ছে আলফা কণার উৎস, আলফা কণার উৎস। এই আলফা কণা মানে কি? আলফা মানে কি? হিলিয়াম 2+। আলফা হচ্ছে কি? হিলিয়াম 2+, এটা 2 এটা 4। ঠিক আছে, হিলিয়াম 2+ হচ্ছে আলফা। তো এই পজিটিভ চার্জ পার্টিকেলটা কি করছিল না, সোজা দেখা গেল, এটা পরীক্ষা ছিল, পরীক্ষার পর্যবেক্ষণ কি হলো না, ওই যে প্রতিপ্রভা পর্দাটা ওটা থেকে বোঝা গেল যে বেশিরভাগ আলফা কণায় কি করলো, সোজা পথ বরাবর, সোজা পথে বেরিয়ে গেল। এই যে সোজা এরকম বেরিয়ে গেল, একদম সরল রেখা বরাবর, যে একদম সোজা বেরিয়ে গেল। তাদের মধ্যে কিছু সংখ্যক এবং সামান্য কোণে এরকম কি হলো, সামান্য কোণে রিফ্লেক্ট করে হলো, একেবারে কম নাম্বার এরকম ব্যাক করে গেল, যে পথে গেছিল সেই পথেই ব্যাক করে গেল। ঠিক আছে, তো এটা হয়েছিল হচ্ছে গিয়ে রাদারফোর্ডের পরমাণু মানে এক্সপেরিমেন্ট এবং তার অবজারভেশন। এই অবজারভেশন গুলো থেকে রাদারফোর্ড সিদ্ধান্ত নিলেন কি কি না, প্রথম হচ্ছে যেহেতু বেশিরভাগ কণাই পেরিয়ে চলে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে পরমাণুর বেশিরভাগ স্থান হচ্ছে ফাঁকা। ঠিক আছে, পরমাণুর বেশিরভাগ স্থানই হচ্ছে ফাঁকা। নেক্সট হচ্ছে যে আমাদের যেহেতু ওই যে কণাগুলো বেঁকে যাচ্ছে, যেগুলো সেই কণাগুলো বেঁকে যাচ্ছে কেন, বেঁকে যাওয়ার কারণ আমরা এখান থেকে বুঝতে পারি যেটা, সেটা হচ্ছে যে নিশ্চয়ই ওই পজিটিভ পার্টিকেল যখন যাচ্ছিল, সেই কোন একটা পজিটিভ পার্টিকেল দ্বারা কি হয়েছে না বিকর্ষিত হয়েছে, বিকর্ষণের ফলেও বেঁকে যাচ্ছে। তার মানে ওই থিন যে গোল্ড ফয়েলটা তৈরি তো সোনার পরমাণু দিয়ে, তাহলে নিশ্চয়ই ওই পরমাণুর মধ্যে এমন একটা ধনাত্মক জায়গা আছে যেটা কি করছে, ওটাকে ডিফ্লেক্ট করছে, ওটাকে যার জন্য ডিফ্লেক্ট করছে, ওটাকে রিপেল করছে, বিকর্ষণ করছে। আর 3 নম্বর কি দেখলাম, 3 নম্বর দেখলাম একেবারে ব্যাক করে চলে এলো। ব্যাক করে চলে এলো যারা, সেটা থেকে বলা যায় যে এমন ওখানে এমন একটা জায়গা আছে যেটাকে ভেদ করে যেতে আর পারছে না কণাগুলো। ঠিক আছে, এই তিনটে এক্সপেরিমেন্ট থেকে, তিনটে অবজারভেশন থেকে, তিনটে হচ্ছে গিয়ে এখানে সিদ্ধান্ত এলো আর কি। এই সিদ্ধান্তগুলো থেকে পরমাণুর ক্ষেত্রে বললেন রাদারফোর্ড যে পরমাণুর দুটো অংশ আছে, পরমাণুর দুটো অংশ, একটা হচ্ছে ধনাত্মক আধানগ্রস্ত হচ্ছে নিউক্লিয়াস, এবং আরেকটা হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত হচ্ছে নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন মহল। একটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস একটা অংশ, আর একটা হচ্ছে নিউক্লিয়াস
আর একটা হচ্ছে ইলেকট্রন মহল, ইলেকট্রন রিজিয়ন। এই দুটো এলাকা বললেও পরমাণুর মধ্যে আছে, ঠিক আছে? এগুলো বেসিক, গুলো প্রত্যেকেই জানেন। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে আবার বলা হলো যে পরমাণু হচ্ছে এমন একটা, পরমাণুর যে মানে পরমাণুকে একটা ফুটবল মাঠের সাথে তুলনা করলো, ঠিক আছে? ফুটবল মাঠের সঙ্গে, তাতে দেখা গেল যে ওই পরমাণু হচ্ছে ফুটবল মাঠ, আর তার যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা হচ্ছে কি, নিউক্লিয়াসটা হচ্ছে একটা ফুটবল, মানে এটা যদি ফুটবল হয় এটা হবে ফুটবল মাঠ, ঠিক আছে? যদি মানে এর থেকে অনেক বেশি ইয়ে হয়, তো পরমাণুর যে ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে 10⁵ গুণ, 1,00,000 গুণ বেশি। মনে রাখবেন, পরমাণুর ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধের থেকে 10⁵ 1,00,000 গুণ বেশি। যদি যদি আয়তনের কথা বলে তাহলে 10⁻15 গুণ লিখবো। নিউক্লিয়াসের আয়তনের তুলনায় কত গুণ বড় পরমাণুটা? 10⁻15 গুণ বড়, ঠিক আছে? আচ্ছা, এবং কি বললেন যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো কি করছে, ধরুন এটা ইলেকট্রন, ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে এরকম ঘুরছে, ঠিক আছে? এবং ঘোরা যখন ঘুরছে, তো সেখানে দু রকমের বল কাজ করছে, ভালো করে শুনবেন, ঠিক আছে? যখন ঘুরছে এটা, এই যে ধরুন নিউক্লিয়াস, এটা ইলেকট্রন, এটা ঘুরছে, এটা নিউক্লিয়াস পজিটিভ, এই যখন ঘুরছে তখন এটা দু রকমের বল কাজ করছে। একটা হচ্ছে এই ভেতরের দিকে, আচ্ছা এর আমি বেগটা যদি ভি ধরে নিই, বেগটা হচ্ছে ভি, ভি যদি এর বেগ হয়, এ হচ্ছে ভর, ই হচ্ছে আধান, এটার যদি আধান, একটা ইলেকট্রনের আধান যদি ই হয়, তাহলে টোটাল যে আধানটা, অর্থাৎ নিউক্লিয়াসের আধান কত হবে, জেড ইন্টু ই, যেটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এখানে দুটো বল কাজ করছে, একটা ভেতর দিকে কুলম্বীয় আকর্ষণ বল, আর বাইরের দিকে একটা বল কাজ করছে যাকে বলা হচ্ছে mv²/r বা অপকেন্দ্র বল। এবং এখানে বলা হচ্ছে কুলম্বীয় আকর্ষণ বল কত হবে, জেড ইন্টু ই, জেড ইন্টু ই বাই আর স্কয়ার, অর্থাৎ দুটো আধানের গুণফল বাই হচ্ছে তাদের দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক হয়, এটার সাথে হবে কি সমান হচ্ছে mv²/r। তাহলে jv²/r² সমান আমি পেয়ে যাবো হচ্ছে কত, mv²/r। যদিও এগুলো খুব সোজা জিনিস, এগুলো থেকে খুব বেশি কোশ্চেন দেয় না, ঠিক আছে? আমি একদম বলে দেবো কোন জায়গায় হলে ভালো করে দেখতে হবে। আচ্ছা, নিউক্লিয়াসের ব্যাসার্ধ যদি ক্যালকুলেট করতে হয় তার জন্য একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? এটা রাদারফোর্ডে দিয়েছিলেন। রাদারফোর্ড দিলেন হচ্ছে গিয়ে যে r0, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এটা কার ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ, সমান হচ্ছে 1.33 ইন্টু 10⁻⁻15 ইন্টু a⁴ মিটার। এটা দিয়ে আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধ এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে? নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমরা এই ফর্মুলা দিয়ে বের করতে পারবো, 1.33 ইন্টু 10⁻⁻5 ইন্টু হচ্ছে তোমার গিয়ে a⁴ মিটার, ঠিক আছে? আচ্ছা, রাদারফোর্ডের মডেলের প্রচুর অসঙ্গতি ছিল। কি অসঙ্গতি? রাদারফোর্ড মডেলের অসঙ্গতি হচ্ছে গিয়ে, রাদারফোর্ড কি বললেন, যেরকম নিউক্লিয়াসের বাইরে এরকম বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরছে, বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরছে, এবং যার ব্যাসার্ধ হচ্ছে কত, আর বৃত্তাকার পথে যখন ঘুরছে তখন কি হচ্ছে না, আমরা ম্যাক্সওয়েল থিওরি, ফিজিক্সে পড়েছি আমরা ম্যাক্সওয়েল থিওরি, সেই ম্যাক্সওয়েলের থিওরি অনুযায়ী বা ক্লাসিক্যাল ফিজিক্সের যে থিওরি আছে তাতে বলা হচ্ছে যে কোনো একটা চার্জ পার্টিকেল যদি অন্য একটা চার্জ পার্টিকেল চারদিকে ঘুরে, একটা আধানগ্রস্ত কণা যদি অন্য একটা আধানগ্রস্ত কণার চারদিকে ঘুরে, তাহলে কি হবে, যে কণাটা অন্য কণাটার চারদিকে ঘুরছে, চক্কর কাটছে, সে কি করবে, যদি কেউ কারো চারদিকে ঘুরে তার তো খরচ হবে স্বাভাবিকভাবে, কারো পিছনে ঘুরলে। অলমোস্ট এখানেও তাই হয়। এখানে কি হচ্ছে না, এখানে প্রোটন, ওই যে প্রোটনটা আছে বা নিউক্লিয়াসটা আছে, নিউক্লিয়াসের চারদিকে যখন ঘুরছে তখন ইলেকট্রন শক্তি ছাড়ছে। কিভাবে শক্তি ছাড়ছে? নিরবিচ্ছিন্নভাবে শক্তি ত্যাগ করছে। এবং নিরবিচ্ছিন্নভাবে শক্তি ত্যাগ করতে করতে কি হলো না, এরকম এই বৃত্তাকার পথ ছেড়ে কুণ্ডলী পথে এসে একসময় এসে এই নিউক্লিয়াসের উপর আছড়ে পড়েছে, পর পরমাণু স্থায়িত্ব নষ্ট হয়ে গেছে। নেক্সট হচ্ছে এই যে রাদারফোর্ডের মডেল, এটা পরমাণুর যে ব্যাসার্ধ, ইলেকট্রনের গতিবেগ বা হচ্ছে গিয়ে কি বলে, ইলেকট্রনের যে কক্ষপথে আছে তার ব্যাসার্ধ, তার গতিবেগ, শক্তি সম্পর্কে কোনো ধারণা দিতে পারে। নেক্সট হচ্ছে এখানে যেহেতু বলা হলো যেটা নিরবিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করে, এই নিরবিচ্ছিন্নভাবে যদি কেউ শক্তি বিকিরণ করে তাহলে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু পাওয়া যাচ্ছে অ্যাকচুয়ালি কি না, হচ্ছে রেখা বর্ণালী। এটার ব্যাখ্যাও কিন্তু রাদারফোর্ড দিতে পারেন। তাহলে এগুলো ছিল তার ড্রব্যাক, ঠিক আছে? এরপরে আমরা বেশ কিছু স্পিসিস এর নাম করবো, এগুলো অলরেডি আমরা জানি, ছোটবেলাতেও পড়েছি। সেটা হচ্ছে যে আমরা যদি একটা অ্যাটমকে লিখি, তাহলে অ্যাটমকে লিখবো আমরা এইভাবে এক্স, হ্যাঁ, যদি কারো মনে না আছে তো একবার জাস্ট বলে দিচ্ছি, এটা মনে রাখবেন। হ্যাঁ, এক্স হচ্ছে ধরুন একটা কি বলে অ্যাটম, এই এক্স অ্যাটমের মধ্যে ধরুন হচ্ছে গিয়ে জেড হচ্ছে ওর পরমাণু ক্রমাঙ্ক এবং এ হচ্ছে ওর ভর সংখ্যা। এখানে আইসোটোপ যদি বলি, তো আইসোটোপ কাকে বলে,
এগুলো থেকে কোশ্চেন আসবে না এমন নয় মোটেই। আইসোটোপ কাকে বলে? কাকে বলে আইসোটোপ? আইসোটোপ কাকে প্রোটন বলা হয়? সংখ্যাগুলো সমান। একদম একই মৌলের পরমাণু, একই মৌলের পরমাণু যাদের পরমাণু ক্রমাঙ্ক সমান, পরমাণু ক্রমাঙ্ক সমান, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে আমি বলতে পারি ক্লোরিন 1735 আর ক্লোরিন 1737। হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে এরকম 1H1, 1H2 and 1H3, তাই তো? আচ্ছা, নেক্সট হলো আইসোটোপ। নেক্সট হচ্ছে আইসোবার। কাদেরকে বলা হয়? আইসোবার এটা কি হচ্ছে? এখানে হচ্ছে গিয়ে ভর সংখ্যা সমান, এখানে হবে ভর সংখ্যা সমান। ভর সংখ্যা সমান এক্সাম্পল যদি আমি বলি, আর্গন 1840, পটাশিয়াম 1940 অ্যান্ড হচ্ছে ক্যালসিয়াম 2040, ঠিক আছে? এগুলো হচ্ছে আইসোবার। আইসোটোন কাদের বলা হয়? যাদের নিউট্রন সংখ্যা সমান। আইসোটোন হচ্ছে নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা সমান এক্সাম্পল যদি বলি, তো এক্সাম্পল এদের কি? এক্সাম্পল হচ্ছে গিয়ে প্রচুর এক্সাম্পল আছে, তার মধ্যে আমি লিখছি নাইট্রোজেন 715, আচ্ছা কার্বন 614 অ্যান্ড অক্সিজেন 816। দেখুন সবগুলোতে কি আছে? 8টা করে নিউট্রন আছে। আচ্ছা আইসোটোপ আইসোটোন হলো। নেক্সট হচ্ছে গিয়ে আইসোডায়াফার। কাদের বলা হয় জানেন কেউ? আইসোডায়াফার কাদের বলা হয়? আইসোডায়াফার কাদের বলা হয়? আইসোডায়াফার হচ্ছে যাদের নিউট্রন ও প্রোটন সংখ্যার যে অন্তরটা n-p সংখ্যা সমান। নিউট্রন মাইনাস প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে বলবো সেটাকে আমরা, হ্যাঁ সেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে সবাই। অর্পণ স্ক্রিন দেখতে পাচ্ছ না? বাকিটা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে অর্পণ তোমার নিশ্চয়ই কোনো একটা সমস্যা আছে, হ্যাঁ সেটা ইয়ে করে নাও। চলো ওকে। নেক্সট হচ্ছে কি আইসোডায়াফারের এক্সাম্পল যদি বলি তাহলে হচ্ছে নাইট্রোজেন 715, আচ্ছা কার্বন 613, আচ্ছা অক্সিজেন 817। সবগুলোতেই দেখুন এখানে প্রোটন কটা করে আছে? এটা 6টা, এটা 7টা, এটা 8টা। নিউট্রন কটা আছে? এটা 7টা, এটা 8টা, এটা 9টা। n-p দেখুন সবগুলোর ক্ষেত্রে 1 1 1, ঠিক আছে? এগুলো হচ্ছে আইসোডায়াফার। নেক্সট হচ্ছে আইসোস্টার। আইসোস্টার কাদের বলা হয়? আইসোস্টার হচ্ছে যাদের ক্ষেত্রে কি থাকে না, যাদের ক্ষেত্রে পরমাণু সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান, পরমাণু সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে N2O আর CO2, N2O আর CO2 দুটোর ক্ষেত্রে কটা করে পরমাণু আছে? তিনটে, দুটো নাইট্রোজেন একটা অক্সিজেন, এটাই দেখুন তিনটে, একটা কার্বন দুটো অক্সিজেন, তিনটেই আছে। ইলেকট্রন সংখ্যা কত? নাইট্রোজেনের 7 দুগুণে 14, অক্সিজেনের 8 22। এখানেও দেখুন কার্বনের 6 আর দিকে 16, আর দুগুণে 16 তাহলে 22। এগুলো হচ্ছে আইসোস্টার। আশা করি এগুলো বোঝা গেছে সবার, এগুলো বেসিক, এগুলো কিছু নেই, ঠিক আছে? এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। হ্যাঁ, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, এটা ফিজিক্সের যাদের সাবজেক্ট তারা অনেকে এটা জানেন কম বেশি। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বতে, আচ্ছা কৃষ্ণা দেখতে পাচ্ছে না স্ক্রিন, আচ্ছা ওকে। তো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বে কি বলা হলো যে কোনো বস্তু শক্তি গ্রহণ বা বর্জন কিন্তু নিরবিচ্ছিন্নভাবে হবে না। কোনো বস্তু শক্তি যখন গ্রহণ বা বর্জন করছে সেটা নিরবিচ্ছিন্নভাবে হবে না। কি হবে না, ছোট ছোট প্যাকেটের ফর্মে হবে, ছোট ছোট প্যাকেটের রূপে সেটা গ্রহণ বা বর্জন হয়। এই প্যাকেটগুলোকে কি বলা হয়? কোয়ান্টাম বলা হয়। প্যাকেটগুলো কি বলে? কোয়ান্টাম। এগুলোকে বলা হয় কোয়ান্টাম। এবং এই কোয়ান্টাম গুলোকে আলোর ক্ষেত্রে এগুলোকে বলা হয় ফোটন। আলোর ক্ষেত্রে, আলোর শক্তির ক্ষেত্রে এই কোয়ান্টাম গুলোকে বলা হয় কি? ফোটন বলা হয়, ঠিক আছে? কোয়ান্টামকে বলা হয় ফোটন অ্যাকচুয়ালি আলোর ক্ষেত্রে। তো বলা হলো এই যে কোয়ান্টাম বা ফোটনের শক্তি সেটা কি হবে না বিকিরণের কম্পাঙ্কের সঙ্গে সমানুপাতিক, কি প্রপোর্শনাল টু নিউ। ই প্রপোর্শনাল টু কি হবে? নিউ হবে। ই প্রপোর্শনাল টু হবে নিউ। আচ্ছা ই সমান আমি এখানে লিখতে পারি এইচ নিউ, নিউ হচ্ছে কম্পাঙ্ক, নিউ সমান কম্পাঙ্ক। আচ্ছা কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো সবাই জানেন তো, না এগুলো বলতে হবে?
এগুলো সবাই জানেন, যদি কারো অসুবিধা আছে বলতে পারেন, লজ্জার কিছু নেই, খারাপ লাগার কিছু নেই। কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, তরঙ্গ সংখ্যা জানা কাকে আছে, বলে? জানা আছে এগুলো। ঠিক, হ্যাঁ স্যার এগুলো জানা। গুড। কারো না জানা সেরকম কেউ আছে কি? জানা নেই? ঠিক আছে, ওকে। এইচ নিউ, তাহলে ই ইকুয়ালস টু, এখান থেকে আমি করতে পারি এইচ সি বাই ল্যামডা। এই নিউ সমান কি হয়, সি বাই ল্যামডা। সি হচ্ছে তরঙ্গ বেগ আর ল্যামডা হচ্ছে তোমার গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে করতে পারি ই সমান এইচ সি নিউ বার, এই নিউ বার সমান হচ্ছে গিয়ে 1 বাই ল্যামডা। 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য সমান হচ্ছে কি তরঙ্গ সংখ্যা, এটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। হ্যাঁ, সি হচ্ছে তরঙ্গ বেগ, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর নিউ বার হলো তরঙ্গ সংখ্যা। আচ্ছা, এবার যদি মোট শক্তি বলে, এটাতে একটা ফোটনের শক্তি বলো, এবার যদি মোট শক্তি বলা হয় তাহলে মোট শক্তির ক্ষেত্রে কত হবে? মোট শক্তির ক্ষেত্রে আমি এখানে করব কত না, ই টোটাল ইকুয়ালস টু হচ্ছে কত, ই টোটাল সমান আমি করব হচ্ছে এন এইচ নিউ। এন হচ্ছে এখানে ফোটনের সংখ্যা, এন হচ্ছে ফোটনের সংখ্যা, এন হচ্ছে ফোটনের সংখ্যা, সমান আমি এন এইচ সি বাই ল্যামডা, আমি এটা লিখতে পারি এন এইচ সি বাই ল্যামডা, এটা আমরা লিখতে পারি। আশা করি এই অবধি কারো কোনো সমস্যা নেই। কারো সমস্যা আছে এই অবধি? স্যার ওই নিউ বারের ব্যাপারটা আরেকবার বলেন তো। E is equal to a নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা হচ্ছে প্রতি একক তরঙ্গ দৈর্ঘ্যে যতগুলো তরঙ্গের সৃষ্টি হয়। তো নিউ বার সমান হচ্ছে তরঙ্গ সংখ্যা সমান 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যের অনন্যকেই হচ্ছে তরঙ্গ সংখ্যা। ঠিক আছে, ওকে স্যার। ক্লিয়ার? আচ্ছা, চলুন এখান থেকে একটা নিউমেরিক্যাল করানো যাক এখান থেকে। হ্যাঁ, এটা ভালো দেখে নিউমেরিক্যাল করিয়ে দিই এখানে। একদম এক্সামে পড়ার মতো নিউমেরিক্যাল। দেখুন প্রচুর কোশ্চেন দেওয়া আছে এখান থেকে, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, অবশ্যই প্র্যাকটিস করবেন, কিন্তু কেউ বাদ দেবেন না, এগুলো বাদ দিলে কিন্তু সমস্যা হতে পারে। মানে হয়তো পারলেন না বা পরীক্ষা এগুলোই পড়লো, এর বাইরে পরীক্ষায় পড়বে না কিছু, মানে এই এই যে থিওরি পড়াবো তার বাইরে কোনো কোশ্চেন পড়বে না, কিন্তু সবাইকে সেটা দেখে যেতে হবে, মানে করে যেতে হবে আর কি, না হলেই সমস্যা। হ্যাঁ, আচ্ছা, ধরুন একটা কোশ্চেন দিল এরকম যে, এক মিনিট। বলছি একদম সোজা দিচ্ছি না, একটু একটু মানে অন্যরকম কোশ্চেন দিচ্ছি যাতে করে সোজাগুলো খুব সহজেই হয়ে যায়। এখানে ফর্মুলা বসালেই অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, ফর্মুলা বসালেই এখানে কোশ্চেন হয়ে যাবে। এতগুলো অঙ্ক ছিল। স্যার একটু এটা খুঁজে পাচ্ছি না, খুঁজে রাখলাম সবই করাবো, বলছি এখন বলছি। আচ্ছা যাই হোক, এটা আমি অঙ্কটা খুঁজে বলছি। আমি আপাতত পরের টপিকটা পড়িয়ে দিয়ে আগে তারপরে বলছি এটা। হ্যাঁ, বলছি অঙ্কটা। আচ্ছা, অঙ্ক আছে কোথাও না কোথাও তো আছে। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া থেকে একটা অঙ্ক মাদ্রাসার পরীক্ষায় এসেছিল, যদি মনে আছে
মাদ্রাসার পরীক্ষা কারা কারা দিয়েছিলেন? আশা করি সবাই দিয়েছিলেন। তো মাদ্রাসার পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন এখান থেকে এসেছিল, হ্যাঁ, তো পরীক্ষা কিন্তু কোশ্চেন মানে আসে এখান থেকে। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টটা পড়িয়ে দিই, তারপর আলোক তড়িৎ ক্রিয়া। আলোক তড়িৎ ক্রিয়া বা বলা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টটা কি? ফটো ইলেকট্রিক এফেক্ট প্রত্যেকে জানেন আশা করি, যে একটা মেটাল সারফেসে যদি একটা মেটাল সারফেসে, যে ধরুন একটা মেটাল সারফেস আছে, এরকম একটা মেটাল সারফেস, এটা মেটাল সারফেস, ফটো সেন্সিটিভ মেটাল সারফেস, আলোক সক্রিয়। এটা মেটালটা কি হতে হবে? আলোক সক্রিয় হতে হবে। আলোক সক্রিয় কারা হয়? আচ্ছা, একটা কোশ্চেন পড়ে অনেক সময় যে আলোক সক্রিয়তা কার সব থেকে বেশি। যদি সিজিয়াম অ্যান্সার থাকে তো ওটা আর কিছু না ভেবে সিজিয়াম করে দেবেন, কিচ্ছু না, সিজিয়ামে সব থেকে বেশি, সিজিয়ামে থাকে। তো এখানে আমি কোনো একটা রেডিয়েশনকে এখানে ফেলছি, কোনো একটা রেডিয়েশনকে এখানে আমি ফেলছি। তো কোনো একটা রেডিয়েশনকে যদি আমি এখানে ফেলি, তাহলে কি হবে? এখান থেকে ইলেকট্রন নির্গত হবে, এখান থেকে কি হবে? ইলেকট্রন নির্গত হবে। তো এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে, এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। এবং এই যে ইলেকট্রনটা নির্গত হচ্ছে, এই ইলেকট্রনটাকে বলা হচ্ছে আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন। ঠিক আছে, আলোক ইলেকট্রন বা ফটো ইলেকট্রন, যে ইলেকট্রনটা বেরোচ্ছে তাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রন। হ্যাঁ, এবার আমি যদি এখানে ধরুন শক্তি দিচ্ছি, এখানে শক্তি দিচ্ছি আমি, এই যে ইলেকট্রনটা বেরোবে, এই ইলেকট্রনটা বেরোনোর জন্য মিনিমাম একটা ফ্রিকোয়েন্সি দরকার, যে ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক বা বলা হয় থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাকে বলা হয় সূচনা কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বলা হয়। আচ্ছা, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, হ্যালো, হ্যাঁ, আমি পরে করছিল না, সরি। তো এখানে সূচনা কম্পাঙ্ক বলা হয়, যে মিনিমাম ফ্রিকোয়েন্সিটা দিলে পরে ওখান থেকে ইলেকট্রন বেরোবে, অর্থাৎ ফটো ইলেকট্রিক এফেক্ট শুরু হবে, তাকে বলা হচ্ছে সূচনা কম্পাঙ্ক। নেক্সট যেটা হচ্ছে যে একটা শক্তিও তো মিনিমাম দরকার, এখান থেকে এখানে বেরোতে গেলে, ইলেকট্রনটাকে বের করতে গেলে একটা মিনিমাম এনার্জিও তো দরকার, কারণ ওখানে একটা বাইন্ডিং এনার্জি আছে। তো সেই শক্তিটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় সূচনা শক্তি বলতে পারি আমরা, সূচনা শক্তি, বা বলা হয় কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক, ওটাকে নিউ নট দিয়ে প্রকাশ করা হয়, এটাকে ডাব্লিউ বা ফাই দিয়ে ডিনোট করা হয়, ফাই। এই ফাই সমান হচ্ছে গিয়ে কি? এইচ নিউ নট। মনে রাখো, এই ফাই ইকুয়ালস টু হচ্ছে কি? এইচ নিউ নট। এইচ নিউ নট হচ্ছে এখানে ফাই। ওকে, তো এবার এবার যদি আমি ধরো এখানে ধরো এনার্জি দিয়েছি, আমি পরিমাণ এনার্জি দিয়েছি, এই এনার্জির মধ্যে প্রথম খরচা হবে কি? প্রথম খরচা হয়ে যাবে এখানে এই ফাইটা, অর্থাৎ কার্য অপেক্ষকের যে শক্তিটা, সেটা প্রথমে খরচা হয়ে যাবে। এবার তারপর কি হবে? তারপর যদি এক্সট্রা এনার্জি থাকে, মানে থাকতেই হবে, সেটা কি? ওই যে ইলেকট্রনটা যাচ্ছে একটা জায়গা থেকে অন্য জায়গায়, অর্থাৎ ইলেকট্রনটা বেরোচ্ছে, সেই ইলেকট্রনটা বেরোনোর জন্য তো একটা মিনিমাম এনার্জি দরকার, মানে যাওয়ার জন্য তো একটা খরচা দরকার। সেই খরচাটা হচ্ছে কি? সেটা হচ্ছে গতিশক্তি। তাহলে বাকি যে শক্তিটা, সেটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে ইকুয়ালস টু, প্রথমেই হচ্ছে গিয়ে ফাই, অর্থাৎ ওয়ার্ক ফাংশনের খরচ, তারপর হচ্ছে কাইনেটিক এনার্জিতে খরচ। ঠিক আছে, প্রথম হচ্ছে ওয়ার্ক ফাংশনে খরচ হবে, আর সরি, হ্যাঁ, কার্য অপেক্ষক খরচ, তারপরে হচ্ছে কাইনেটিক এনার্জিতে খরচ। তার মানে আমি এখান থেকে বলতে পারি মানে হচ্ছে এইচ নিউ, এটা হচ্ছে এইচ নিউ নট প্লাস হচ্ছে কেই। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে কে ইকুয়ালস টু হচ্ছে গিয়ে এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। ঠিক আছে, কেই সমান আমি হাফ এম ভি স্কোয়ার লিখে দিতে পারি, হাফ এম ভি স্কোয়ার সমান হচ্ছে গিয়ে কি? এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। আবার এখানে কেই সমান যে পেলাম এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, এটাকে আমি লিখতেই পারি কেই সমান এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা নট। এইচ সি বাই ল্যামডা হচ্ছে এইচ সি বাই ল্যামডা নট। এখানে এইচ সি বাই ল্যামডা, এটাকে এইচ সি যদি আমি কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে 1 বাই ল্যামডা মাইনাস 1 বাই ল্যামডা নট আমি করতে পারবো এখানে কেই সমান। এটা একটা ফর্মুলা। এখানে বেশ কয়েকটা গ্রাফ আছে। ঠিক আছে,
এখানে বেশ কয়েকটা গ্রাফ আছে, সেই গ্রাফগুলো আমি আগে করি। আচ্ছা, এখানে আর কয়েকটা জিনিস একটু বলার আছে, বলে দিই। ঠিক আছে, সেটা হচ্ছে যে এই যে নির্গত ফটো ইলেকট্রনের সংখ্যা, এখানে কিছু জিনিস মনে রাখতে হবে। এই যে ফটো ইলেকট্রিক এফেক্ট করলাম, এখানে বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু একটু মনে রেখে দিতে হবে। এই পয়েন্টগুলো মনে রাখলে এখান থেকে কোশ্চেন এলেও করতে পারবেন, আপনার অসুবিধা হবে না। ঠিক আছে, আচ্ছা কিরকম? প্রথম হচ্ছে গিয়ে যে এই যে নির্গত যে ইলেকট্রনের ফটো ইলেকট্রনের সংখ্যাটা কিসের উপর, কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে? প্রাবল্যের উপর ডিপেন্ড করে। নির্গত আলোক ইলেকট্রনের সংখ্যা, সব নোটসে লেখা আছে এগুলো, ইলেকট্রনের সংখ্যা প্রাবল্য বা তীব্রতা কিসের না, আপতিত বিকিরণের। ওই যে যেটা এখানে দিচ্ছিলাম যে এইটা তো আপতিত বিকিরণটা, আপতিত বিকিরণ, এই আপতিত বিকিরণের কি হচ্ছে তীব্রতা, আপতিত বিকিরণের প্রাবল্য বা তীব্রতার উপর নির্ভর করে। ঠিক আছে, এর উপরে ডিপেন্ড করে। ওকে, কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে না। কম্পাঙ্কের উপর নির্ভর করে না। আচ্ছা, তাহলে এখানে যদি আলোক ইলেকট্রনের সংখ্যা, এখানে যদি ফটো ইলেকট্রনের সংখ্যা, এখানে লিখি আমি আলোক ইলেকট্রনের সংখ্যা, আর এদিকে লিখি আমি প্রাবল্য। তো প্রাবল্যের উপর তো এটা ডিপেন্ড করে, কিভাবে ডিপেন্ড করে? সমানুপাতিক। সমানুপাতিক হলে মূলবিন্দুগামী সরলরেখা হবে। এটাই যদি আমি এই গ্রাফটাই যদি করি, আমরা যদি এখানে এই গ্রাফটাই করি, যে এরকম গ্রাফটা করি, যে ওই ফটো ইলেকট্রনের সংখ্যার সাথে আমি কম্পাঙ্কের যদি গ্রাফ করি, ঠিক আছে, এটা হচ্ছে আলোক ইলেকট্রনের সংখ্যা, আলোক ইলেকট্রনের সংখ্যা যদি আমি কম্পাঙ্কের গ্রাফ করি, তো কম্পাঙ্কের উপর ডিপেন্ডই করে না এটা। আবার আরেকটি পয়েন্ট মনে রাখতে হবে যে আলোক ইলেকট্রনের গতি শক্তি, এটা কিন্তু কম্পাঙ্কের উপর ডিপেন্ড করে, প্রাবল্যের উপর ডিপেন্ড করে। আলোক ইলেকট্রনের কাইনেটিক এনার্জি মিউ এর উপর নির্ভর করে, কম্পাঙ্কের উপর নির্ভর করে, প্রাবল্যের উপর নির্ভরশীল নয়, উপর নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা এটার গ্রাফ আবার কেমন হবে? এটার গ্রাফ আমি যদি করি, তাহলে তার গ্রাফ কেমন হবে সেটা আমরা ইকুয়েশন থেকে পেয়ে যাব। এই ভার্সেস নিউ যদি গ্রাফ করি আমরা, আবার কিছু লিখে দরকার হবে, তাহলে কে সমান আমি কি পেয়েছি? এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। দেখুন ওয়াই সমান হচ্ছে এম এক্স মাইনাস সি এর গ্রাফ। তাহলে গ্রাফ কেমন হয়? গ্রাফটা নিচ থেকে শুরু হয়ে এখানে এই পয়েন্টটাকে বলা হচ্ছে নিউ নট বা সূচনা কম্পাঙ্কের পয়েন্টটা। নিউ নট বা সূচনা কম্পাঙ্কের পয়েন্ট হচ্ছে এটা। আশা করি এই অবধি কারো কোনো সমস্যা নেই, এই অবধি কারো কোনো সমস্যা নেই আশা করি। যদি কারো সমস্যা আছে বলুন। নেই তো? এই অবধি ক্লিয়ার তো সবার? যদি কারো সমস্যা আছে তো বলুন, আবারও বলছি, কারো সমস্যা আছে কিছু? শুনতে পাচ্ছেন সবাই? কারো কোনো প্রবলেম আছে এই অবধি? সবার ক্লিয়ার তো? সবাই একটু রেসপন্স করবেন, তাহলে আমারও মানে পড়াতে ভালো লাগবে, নাহলে আপনারা শুনছেন না সেটাই বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা চলুন নেক্সট এটা হলো হ্যাঁ স্যার, এখান ঠিক। থেকে। হ্যাঁ, এবার এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে যে কি বলে, এখানে আরেকটা জিনিস হচ্ছে স্টপিং পোটেনশিয়াল বলা হয়, বা হচ্ছে প্রতিবন্ধকীয় বিভব, বাংলায় বলা হয় প্রতিবন্ধকীয়
বিভব। প্রতিবন্ধকীয় বিভবটা কি? প্রতিবন্ধকীয় বিভব হচ্ছে এই যে ইলেকট্রনটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এখানে ইলেকট্রনটা যখন যাচ্ছে এখান থেকে বেরিয়ে, অ্যাকচুয়ালি এরকম করে তো হয় না, এটাকে ওই একটা ডিসচার্জ টিউব দিয়ে দেখাতে হয়, কত আর বেশি সময় নষ্ট করে আমাদের লাভ নেই। হ্যাঁ, তো আমি সেইভাবেই করছি। তো এখানে এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে, এই ইলেকট্রনটাকে যদি বন্ধ করে দিতে হয়, ইলেকট্রনের গতিটাকে যদি বন্ধ করে দিতে হয়, তাহলে কি হচ্ছে, তাহলে ইলেকট্রনের গতিকে আমরা যদি বন্ধ করে দিই, তাহলে যে মানে দিতে হবে, শক্তি দিতে হবে, তাছাড়া তো বন্ধ করা যাবে না। তো কতটা শক্তি দিতে হবে, কাউকে যদি থামাতে হয়, তাহলে থামাতে হলে কতটা শক্তি দিতে হয়? কেউ পারবেন বলতে? কতটা শক্তি দিতে হয়? গতিশক্তির সমান। গতিশক্তির সমান শক্তি দিতে হবে, তাই তো? তাহলে ওই কেই সমান। ম্যাক্স এর ইকুয়াল এনার্জি দিলেই হবে। আবার কাইনেটিক এনার্জি সমান আমরা জানি চার্জ, ইলেকট্রনের আধান ইনটু হচ্ছে বিভব প্রভেদ, বিভব হচ্ছে এই স্টপিং পোটেনশিয়ালটা, ই ইনটু ভি এর সমান হচ্ছে গিয়ে কেই ম্যাক্স। এই কেই ম্যাক্স এর ইকুয়াল যদি এনার্জি দিই আমরা, তাহলেই হবে। তো এখানে আমরা লিখতে পারি যে এই কেই ম্যাক্স ইকুয়ালস টু কেই সমান, আবার আমি লিখতে পারি হচ্ছে গিয়ে এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। হ্যাঁ, তখন হাফ এম ভি স্কোয়ার লেখা যায়, হাফ এম ভি স্কোয়ার এইচ নিউ মাইনাস এইচ নিউ নট, বা ভি এর সমান হচ্ছে এইচ নিউ মাইনাস এইচ নিউ নট বাই হচ্ছে ই। এটাও একটা ফর্মুলা। এটাও একটা ফর্মুলা। তাহলে আশা করি এই অবধি প্রবলেম নেই কারো? নেই তো? না স্যার। ওকে, চলুন এবার আমি দুটো কোশ্চেন এখানে করাবো। আচ্ছা, যদি ধরুন একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, এটা নিশ্চয়ই করতে পারবেন, এগুলো খুব সোজা সোজা জিনিস। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যদি দেওয়া থাকে আর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে দেয়, তাহলে সেগুলো তো নিশ্চয়ই করতে পারবেন। আচ্ছা চলুন একটা কোশ্চেন দিচ্ছি। বলেছে একটি 25 ওয়াটের বাতি 0.57 মাইক্রোমিটার, 0.55 মাইক্রোমিটার বলছি, 0.5 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একবর্ণী আলো, একবর্ণী হলুদ আলো আর কি, আলো বিকিরণ করে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ডে বিকিরিত কোয়ান্টামের সংখ্যা কত? সংখ্যা কত? আচ্ছা, এটা আমরা করব। আমরা এটা ফর্মুলা জানি, ই ইকুয়ালস টু এন এইচ নিউ, বা ই ইকুয়ালস টু আমি জানি এন এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে। ই তো এখানে দেখুন এই যে 25 ওয়াট, ওয়াটটা কি অ্যাকচুয়ালি 25 ওয়াট, ওয়াট মানে জুল পার সেকেন্ড, 25 জুল পার সেকেন্ড। তার মানে প্রতি সেকেন্ডে বিকিরিত শক্তি কত? 25 জুল, এনার্জি হয়ে যাবে 25 জুল। আচ্ছা আচ্ছা, এখানে আর কি দেওয়া আছে? ল্যামডা দেওয়া আছে কত? 0.5 মাইক্রোমিটার। আচ্ছা, মাইক্রোমিটার থেকে মিটার করতে হলে কত গুণ করতে হয় জানা আছে? -10 to the power -6। 6 মিটার। আচ্ছা, এইচ এর ভ্যালু হচ্ছে কত? 6.6 ইনটু 10 টু দি পাওয়ার -34 জুল ইনটু সেকেন্ড। আচ্ছা, সি এর ভ্যালু হয় কত?
h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, c হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এই ভ্যালুগুলো যদি আমি বসাই n এর ভ্যালু পেয়ে যাব n সমান হচ্ছে e × ল্যামডা বাই h × c। এটা করলাম মানে সমস্ত থিওরিগুলো এটাতে কভার হয়ে গেল, ওই জন্য মানে প্ল্যাঙ্ক থিওরির পুরোটাই কভার হয়ে গেল। কত জুল বলেছিলাম? E ইকুয়ালস টু হচ্ছে 25 জুল। কত? 25 জুল। তাহলে 25 ইনটু 0.5 ইনটু 10⁻⁻6 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে h এর ভ্যালু হচ্ছে 6.6 ইনটু 10⁻⁻34 ইনটু 3 ইনটু 10⁸। ঠিক আছে, এত সংখ্যক হবে। এটা ক্যালকুলেশন করার সবথেকে সোজা রাস্তা কি? 25 ইনটু হাফ মানে হচ্ছে 12.5। ঠিক আছে, এটা কত হবে? 12.5 ইনটু 10⁻⁻6 ডিভাইডেড বাই 6.6 কে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি 25 ইনটু 10⁻⁻34 আর প্লাস 8 মানে হচ্ছে 10⁻⁻26 হয়ে যাবে। তাহলে এবার ক্যালকুলেট করতে হবে এটা ক্যালকুলেট করলে পাবো 6.25। 6.25 কে আবার এটা 0.625 হয়ে যাবে ইনটু 10⁻কত হবে? 20 হয়ে যাবে। 6.25 তাই এটা করতে পারি 6.25 ইনটু 10⁻19 এরকম आंसर। ঠিক আছে, এবং যা থাকবে সেরকম অ্যানসারটা লিখে করবেন এমসিকিউ তে। এটা আশা করি বোঝা গেছে সবার, কারো অসুবিধা নেই? এনি প্রবলেম? কার কোনো প্রবলেম আছে এতে? ওকে, চলো নেক্সট হচ্ছে আমরা ইয়ে থেকে একটা কোশ্চেন করে নিই, ফটো ইলেকট্রিক এফেক্টস থেকে। ফটো ইলেকট্রিক এফেক্টস এর কোশ্চেন যদি এরকম দেয়, একটি ধাতুর কার্য অপেক্ষক কার্য অপেক্ষক 4.2 ইলেকট্রন ভোল্ট। 4.2 যদি ধাতুটির উপর 2000 এংস্ট্রম এর বিকিরণ আপতিত করা হয়, তাহলে আলোক ইলেকট্রনের গতিশক্তি কত হবে? আলোক ইলেকট্রনের গতিশক্তি কত হবে? অপশন দিয়ে দিচ্ছি। অপশন এ 1.6 into 10⁻⁻19 জুল, বি 1.6 into 10⁻⁻10 জুল। আপনারা সলভ করুন। 3.2 into 10⁻⁻19 জুল। প্রতিটা টপিক ওয়াইজ আপনারা কোশ্চেন পাবেন। ঠিক আছে, একদম প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করার জন্য 10⁻⁻10। ঠিক আছে, যা প্রবলেম থাকবে ওই গ্রুপেই পাঠাবেন, আমি সময় সুযোগ করে ঠিক পাঠিয়ে দেবো। বলুন এটা কি হবে? পারবেন করতে? কি দেওয়া আছে এখানে? প্রথম কথা, এটা দেওয়া কি আছে? আইনস্টাইনের ইকুয়েশন থেকে করতে হবে। হ্যাঁ, আইনস্টাইনের ইকুয়েশন থেকে করতে হবে না? यस, আইনস্টাইন ইকুয়েশন। হ্যাঁ, আইনস্টাইন ইকুয়েশন হচ্ছে এইটা, এটাকে বলা হয় আইনস্টাইন ইকুয়েশন। এই যে যেটা আমরা পড়েছি, এই যে এটা হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন, এটাকে বলা হয় আইনস্টাইনের সমীকরণ, আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। ঠিক আছে, বলুন তাহলে কি করব? আমাদের দেওয়া আছে ফার্স্ট হচ্ছে ফাই, কার্য অপেক্ষক দেওয়া আছে 4.2 ইলেকট্রন ভোল্ট। এটাকে আমরা প্রথমে কি করব? এটাকে আমরা চুলে করব। তাহলে 4.2 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত? 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত জুল? কে কে জানেন? 1.6 10⁻⁻19। ঠিক, এটা হচ্ছে কত? 1.6 ইনটু 10⁻⁻19 জুল। তাহলে হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করে দেবো, 16 দুগুণে 32, 16 4 64, 5 3 67, 6.72 ইনটু 10⁻⁻19 জুল, এটা হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে ই এর ভ্যালু কত হবে সেটা আমরা দেখব। এখানে ল্যামডা দেওয়া আছে, মানে ই এর ভ্যালুটা আমরা বের করে নেব। হ্যাঁ, তাহলে ই ইকুয়ালস টু কত হবে? hc বাই ল্যামডা। তাহলে h মানে কত? 6.6 ইনটু 10⁻34, 3 c এর মান হচ্ছে 3 ইনটু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা। ল্যামডা কিসে দেওয়া আছে?
এংস্ট্রমে দেওয়া আছে, দেখো মিটারে করুন, 10 টু দি পাওয়ার কত হবে -10 এত জুল হবে। এবার এটাকে ক্যালকুলেট করুন তো, এটা দেখুন 1000, এটা 3.3, তার মানে হচ্ছে 3.3 ইনটু 3 মানে হচ্ছে 9.9 ইনটু 10 টু দি পাওয়ার কত আসছে -34 প্লাস 8 মানে হচ্ছে আপনার কি -26 নাকি -26। আর এখানে কত আসছে এখান থেকে, এটা দেখুন 10 টু দি পাওয়ার -7 যাবে, কারণ এখানে 10 টু দি পাওয়ার +3 আছে, তাহলে -7 গেলে হচ্ছে গিয়ে -19 ই আসবে, -19 জুল। একদম সোজা দেখুন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু বের করে দিতে পারবো E-5। এরকমই একটা কোশ্চেন পড়েছিল হচ্ছে আমাদের মাদ্রাসা পরীক্ষায়, হ্যাঁ দেখবেন ভালো করে। তাহলে এখানে আমি 10 টু দি পাওয়ার -19 যদি কমন নিই, তাহলে 1.9 মাইনাস হচ্ছে গিয়ে সরি 9.9 মানে হচ্ছে 6.7 করে দিলাম, 7 to 1 নিচ্ছি না, এত জুল। তারপর কত হচ্ছে এটা 3.2 into 10 to the power -19 joule, that is option C is the right answer. Okay, option C is the right answer. Clear? বোঝা গেছে? আচ্ছা চলুন নেক্সট টপিক হচ্ছে বোরের তত্ত্ব। বোরের পারমাণবিক মডেল। বোর মডেলে কি বলা হলো? বোর মডেলে বলা হলো যে পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে ঘোরে, হ্যাঁ, এবং এই যে কোনো কক্ষপথে ঘুরবে না, কেবলমাত্র সেই সমস্ত কক্ষপথগুলোতেই ঘুরবে যেখানে তাদের কৌণিক ভরবেগ কি হয়, কৌণিক ভরবেগ হচ্ছে mvr, কৌণিক ভরবেগ কি হয় না h/2π এর সরল গুণিত, m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের গতিবেগ, r হচ্ছে এই কক্ষপথের ব্যাসার্ধ, n হচ্ছে কক্ষপথের সংখ্যা। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা, nh/2π। 2 হচ্ছে যে কোনো একটা কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রন কোনো শক্তি গ্রহণ বা বর্জন করে না একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরার সময়, তার কারণ ওখানে কি হয় শক্তিটা স্থির থাকে, তার জন্য এই কক্ষপথগুলোকে স্থির শক্তির কক্ষপথ বলা হয়। আর 3 হচ্ছে যখন নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর শক্তির কক্ষপথে যাবে, নিচ থেকে উপরে যাবে, তখন কি করবে এনার্জি গ্রহণ করবে, আর যখন উপর থেকে নিচে আসবে তখন এনার্জি বর্জন করবে। তো এনার্জি কতটা গৃহীত বা পরিচিত হবে, সেটা হচ্ছে E অফ n2 উচ্চতর শক্তি স্তরের শক্তি মাইনাস নিম্নতর শক্তি স্তরের শক্তি, এটা হবে। ডেল্টা ই ইকুয়ালস টু আমি এইচ নিউ লিখতেই পারি, তাহলে ডেল্টা ই ইকুয়ালস টু আমি লিখতেই পারি এইচ নিউ সমান হচ্ছে hc বাই ল্যামডা, হ্যাঁ ওই বিকিরণের যে কম্পাঙ্ক তার সাথে সমান হবে। এবার এই বোরের পারমাণবিক মডেল থেকে আমরা কতগুলো ক্যালকুলেশন করব একবারেই, কিন্তু আমি বড় করে করবো না, মানে ফুল ক্যালকুলেশন করবো না, ভিডিও আছে আমি পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে, যার যার দেখার ইচ্ছা আছে দেখে নেবে। এখান থেকে আমরা বের করবো প্রথম হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, ওগুলো করতে গেলে এটা পড়াতে 4 দিন লাগবে, কিন্তু এখন আমাদের হাতে 4 দিন সময় নেই, ভিডিও আছে চিন্তা নেই। এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত হয়, আর এন সমান মনে রাখবে, আর এন সমান হচ্ছে গিয়ে কত না এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π² এম জেড স্কোয়ার, এটা হয় কত এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π² এম জেড স্কোয়ার। এর মধ্যে আমাদের নোন ভ্যালু কোনগুলো এটা অবশ্যই মনে রাখতে হবে। নোন ভ্যালু হচ্ছে এইচ এর ভ্যালু জানি, পাই এর ভ্যালু জানি, এম এর ভ্যালু জানি, ই এর ভ্যালু জানি। এই ভ্যালুগুলোকে যদি আমি বসিয়ে দিই তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে 0.529, এটাকে 0.53 করে দিচ্ছি, 0.53 ইন্টু এন এর ভ্যালু আমরা জানি না, কার বের করতে হবে এন স্কোয়ার বাই জেড এংস্ট্রম, ঠিক আছে। আচ্ছা আর এন থেকে যদি আমরা আর ওয়ান করি তাহলে আর ওয়ান সমান কত হবে, আর ওয়ান সমান আমরা দেখতে পাবো এখানে 1 স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π² এম জেড স্কোয়ার। তাহলে আমরা এখানে আর এন বাই আর ওয়ান যদি করি, আর এন কে আর ওয়ান দিয়ে ভাগ যদি করি তাহলে কি হবে, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে এন স্কোয়ার, তার মানে আর এন ইকুয়ালস টু হয়ে যাবে আর ওয়ান ইন্টু এন স্কোয়ার। এটা তিনটে ফর্মুলা হলো ব্যাসার্ধের ক্ষেত্রে। তাহলে ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা এই তিনটে ফর্মুলা মনে রাখবো। প্রথম কথা আর এন এর এটা মনে রাখবো, আর এন সমান হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4π², এইটা মনে রাখবো, এই যে নিউমেরিক্যাল ভ্যালুটা এটা অবশ্যই মনে রাখতে হবে, আর এই তার সাথে এটা মনে রাখতে হবে। এখান থেকে ছোট ছোট কোশ্চেন দিয়েই দেয় মাঝে মাঝে, ঠিক আছে, খুব সোজা। এখানে জেড হচ্ছে গিয়ে পরমাণু ক্রমাঙ্ক, এন হচ্ছে যত নম্বর কক্ষপথের ব্যাসার্ধ আমরা নির্ণয় করব। ক্লিয়ার? আশা করি এই অবধি ক্লিয়ার আছে সবার। ওকে চলুন নেক্সট হচ্ছে গতিবেগ নির্ণয়। নেক্সট হচ্ছে গতিবেগ। এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগের যে রাশিমালা আমরা পাবো সেটা হচ্ছে এরকম যে vn ইকুয়ালস টু হচ্ছে 2πz² বাই nh, 2πz² বাই nh, ঠিক আছে। v
ভিএন এখানে ভ্যালু যদি বসিয়ে দিই, আমি ভ্যালু পুট করে দিই, ভ্যালু পুট করে দিলে হবে কি, এখানে ভ্যালু যদি পুট করি তাহলে হবে ভিএন ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কত না 2.18 ইনটু 10 টু দি পাওয়ার 8 ইনটু জেড বাই এন সেন্টিমিটার পার সেকেন্ড, এটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে প্রথম ফর্মুলা পেলাম আমরা এটা, সেকেন্ড ফর্মুলা হচ্ছে এটা, থার্ড এখান থেকে আমরা v1 যদি বের করি, v1 বের করলে কত হবে 2 পাই জেড স্কয়ার বাই 1 ইনটু h, তাহলে vn বাই v1 আমি এটার থেকে পেয়ে যাব কত না 1 বাই n, তাহলে vn ইকুয়ালস টু হচ্ছে কি v1 ইনটু 1 বাই n, ঠিক আছে। অর্থাৎ তৃতীয় কক্ষপথের যে গতিবেগ সেটা প্রথম কক্ষপথের গতিবেগের কত 1 বাই 3 গুণ হবে তৃতীয় কক্ষপথের, যে চতুর্থ কক্ষপথ বলি তাহলে 1 বাই 4 গুণ হবে। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, ক্লিয়ার? এই অবধি আশা করি সবার সমস্যার কারণ নেই, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে আমরা যেটা করব, তার নেক্সট ইয়ে করব শক্তি এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি। এখানে প্রথম হচ্ছে আমরা পোটেনশিয়াল এনার্জি পাবো, স্থিতিশক্তি পাবো। সেই স্থিতিশক্তির ভ্যালু কত হয়, স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস হচ্ছে কত -4 পাই স্কয়ার m জেড স্কয়ার টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার, ঠিক আছে। আমরা গতিশক্তি কত পাবো, গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু, আর্জেন্ট কিছু বলছিস নাহলে পরে করবো, হ্যাঁ কে সমান কত হচ্ছে না, এটা হবে হচ্ছে গিয়ে 2 পাই স্কয়ার m জেড স্কয়ার টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার। এগুলো ডেরিভেশন গুলো ওখানে করা আছে ভিডিওতে, ঠিক আছে। টোটাল এনার্জি কত হবে, মোট শক্তি এগুলো যোগ করা হবে, E সমান হচ্ছে P প্লাস K, এই দুটো যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে E হচ্ছে En এনতম কক্ষপথের শক্তিটা পেয়ে যাবো -2 পাই স্কয়ার m জেড স্কয়ার টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার h স্কয়ার, ঠিক আছে। এই En সমান আমরা একটা ভ্যালু পাবো সেটা হচ্ছে কত -13.6 ইনটু জেড স্কয়ার বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট। এই ইলেকট্রন ভোল্ট থেকে সবাই নিশ্চয়ই জুলে করতে পারবে, মনে রাখবে -13.6 ইনটু জেড স্কয়ার বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট, ওকে। আবার En বাই E1 যদি করি, En বাই E1 তাহলে শুধু পাবো হচ্ছে 1 বাই n স্কয়ার। এখান থেকে আমরা করতে পারি যে En ইকুয়ালস টু হচ্ছে কি E1 ইনটু 1 বাই n স্কয়ার, E1 ইনটু 1 বাই n স্কয়ার। এখানে আরেকটা জিনিস এখানে খুব ইম্পর্টেন্ট, এখানে ছোট ছোট কোশ্চেন দিয়ে দেয় কিরকম, গতিশক্তি বলে দিল মাইনাস, এই গতিশক্তি হচ্ছে 3.4 ইলেকট্রন ভোল্ট, বলে স্থিতিশক্তি কত। তাহলে আমাকে জানতে হচ্ছে গতিশক্তির সঙ্গে স্থিতিশক্তির সম্পর্কটা কি। যে কোশ্চেনগুলো দেওয়া আছে ডিপিতে ওগুলো করবেন, কোনো সমস্যা হবে না, সমস্ত কোশ্চেন ওখান থেকেই পড়বে, মানে ওরকমই পড়বে দেখবেন ওখান থেকে পড়বে। এখন আমাকে আপনারা অন্য কিছু ভাববেন যে আমি কোশ্চেন নিয়ে এসেছি এরকম না। তো এখানে দেখুন সম্পর্ক যদি বলি তাহলে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু -2 ইনটু কাইনেটিক এনার্জি, হ্যাঁ। পোটেনশিয়াল এনার্জির সাথে যদি আমি বলি এই টোটাল এনার্জি কি সম্পর্ক, তাহলে 2 ইনটু ই হবে, ঠিক আছে। আবার কাইনেটিক এনার্জির সাথে টোটাল এনার্জি কি সম্পর্ক, ইকুয়াল বাট নেগেটিভ এটা। তাহলে আমরা যদি রেশিও করি তাহলে পোটেনশিয়াল এনার্জি ইনটু কাইনেটিক এনার্জি, এই যদি এনার্জি করি তাহলে কত হচ্ছে, এটা দেখুন 2 হচ্ছে রেশিও এই মাইনাস ই রেশিও হচ্ছে ই, তার মানে হচ্ছে 2 রেশিও -1 রেশিও 1, এই রেশিওটা পেয়ে যাবো। আচ্ছা এগুলো থেকে আমরা অনেক কিছু করতে পারবো, মানে অনেক কোশ্চেন সলভ হয়ে যাবে এখান থেকে, এগুলো যদি মনে থাকে, এই তিনটে রিলেশন যদি মনে থাকে অনেক কোশ্চেন সলভ হয়ে যাবে, ঠিক আছে, যদি এখান থেকে কোশ্চেন পড়ে। আশা করি অবধি কোনো প্রবলেম নেই, যদি কারো কোনো সমস্যা আছে বলুন, সমস্যা আছে কারো কোনো, কেউ বুঝতে পারছেন না বা আরো কিছু, এত কিছু বলার মাঝে আমি একটি জিনিস বলতে ভুলে গেছি, হ্যাঁ সেটি বলে দিই একটু এখানে, সেটা হচ্ছে ইএমআর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং ইলেকট্রোম্যাগনেটিক এইখানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে কি, এটা একটা রেডিয়েশন আর কি, বিকিরণ, হ্যাঁ।
তো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কোনগুলো হচ্ছে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে কি আপনার এক্স রশ্মি, ইউভি রশ্মি, ভিজুয়াল লাইট, গামা রশ্মি, কসমিক রশ্মি, সবই এগুলো সবই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যাওয়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। দিতে পারে যে ইএমআর সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক হয়, এটা যেতে বেশি সময় লাগে, কম মানে সরি মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যমের কোনো প্রয়োজনই হয় না, মাধ্যম ছাড়াই যেতে পারে। এদের প্রত্যেকের শূন্য মাত্রেই এদের গতিবেগ ভি সমান হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগের সমান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, সবার গতিবেগ হচ্ছে এটা। এবার হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা হচ্ছে তড়িৎচুম্বকীয় বর্ণালী। বর্ণালী কাকে বলে না, বিভিন্ন যে তড়িৎচুম্বকীয় বিকিরণগুলো আছে সেগুলোকে যদি আমরা তাদের তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক অনুসারে সাজাই, তাহলে যে অর্ডারটা পাবো সেটাকে বলা হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ, সরি বর্ণালী। কি কি থাকে এখানে দেখুন, আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু মনে রাখবেন, এখান থেকে কোশ্চেন হতেও পারে, চারটেও দিতে পারে, যে এগুলোকে তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজাও বা কম্পাঙ্ক অনুযায়ী সাজাও, দিতে পারে। কসমিক, তারপর হচ্ছে গামা, তারপর হচ্ছে এক্স রশ্মি, ইউভি রশ্মি, তারপর হচ্ছে দৃশ্যমান আলো, তারপর হচ্ছে গিয়ে আপনার ইনফ্রারেড অবলোহিত, তারপর হচ্ছে কি বলে মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে রেডিও। মনে রাখবেন যে যদি আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাই, বাঁ দিক থেকে ডান দিকে গেলে কি হবে না, ল্যামডা বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তার মানে নিউ কি হবে, কমে, তার মানে শক্তিও কি হবে, কমবে, শক্তিও কমে যাবে, এটা মনে রাখবেন, ঠিক আছে? ল্যামডাটা বৃদ্ধি পাচ্ছে। এই দৃশ্যমান আলোগুলোকেও আবার আমরা 7টা ভাগে ভাগ করি, যেটা হচ্ছে গিয়ে ফিউজিয়র। এটার ক্ষেত্রে কি হচ্ছে, রেডের ক্ষেত্রে সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ম্যাক্স বাট নিউ মিন, আর এখানে হচ্ছে নিউ ম্যাক্স বাট ল্যামডা মিন, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে আপনার কি ইএমআর এবং ইএমএস, এটা একটু মনে রাখবেন। এই যে যেগুলো বললাম সেগুলোর অর্ডারটা খুব ইম্পর্টেন্ট, অর্ডারের থেকে কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্যগুলো অত ডিটেলে মনে রাখার দরকার পড়বে না, যদি মনে রাখতে চান তাহলে নোটসে লেখা আছে, ওখান থেকে দেখে নেবেন, কেমন? ঠিক আছে, আমরা যেখানে ছিলাম সেখানেই যাচ্ছি। বোর তত্ত্ব, এবার বোর তত্ত্ব আমরা পড়লাম, বোর তত্ত্বের যে ইয়েগুলো আছে সেগুলোও পড়লাম, বোর তত্ত্বের কি বলে প্রয়োগগুলো, যে কি কি কোথায় কোথায় প্রয়োগ করা যায় এগুলোকে, ঠিক আছে? এরপর আসছি আমরা গিয়ে রেডবার্গের সমীকরণ এবং বর্ণালীর যে ব্যাপারটা আছে সেটা আমরা পড়বো। বর্ণালী এখানে দু রকমের হতে পারে, একটা হচ্ছে শোষণ বর্ণালী, একটা নিঃসরণ বর্ণালী। শোষণ বর্ণালী, নিঃসরণ বর্ণালী হচ্ছে শোষণ হচ্ছে শক্তি শোষণের ফলে অ্যাবজর্পশন স্পেকট্রাম বলা হয়, আর একটা হচ্ছে শক্তির বিকিরণের ফলে হয়, ঠিক আছে? সেটা হচ্ছে নিঃসরণ বর্ণালী। তো এগুলো একটু বই থেকে পড়বেন, এগুলো থেকে বিশেষ কোশ্চেন আসে না আমাদের, এই আমরা যেটা পড়বো এরপরে সেটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেখান থেকে 2-3টে কোশ্চেন জায়গা বলে দেবো যেগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? রেডবার্গের সমীকরণটা আমরা প্রত্যেকেই জানি, এটা আর আলাদা করে লিখছি না। রেডবার্গের সমীকরণটা হচ্ছে গিয়ে কি হয়, 1/λ সমান নিউ বার সমান আর এইচ ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা কখন হচ্ছে না, যখন একটা ইলেকট্রন n1 তম কক্ষপথ থেকে মানে n2 তম কক্ষপথ থেকে n1 তম কক্ষপথে আসছে, ঠিক আছে? n2 তম কক্ষপথ থেকে n1 তম কক্ষপথে আসছে, তখন এই মানে এটা হচ্ছে আর এই 1/λ আমরা ওখান থেকেই পাচ্ছি। এটা হলো ডেরিভেশন, ওখানে করা আছে, কিন্তু মনে রাখতে হবে। আর এগুলো জানেন আশা করি সবাই, কারো যদি না জানা আছে বলুন, আমি বলে দেবো, ঠিক আছে? এটা হচ্ছে রেডবার্গ সমীকরণ বলে, কি বলা হয়, রেডবার্গ সমীকরণ। রেডবার্গ সমীকরণ, রেডবার্গ ধ্রুবকের মান কত হয় এখানে, এই আরএইচ এর মান কত, আরএইচ এর মান 109678 সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার এই n1 এর আর n2 এর মানের উপর ভিত্তি করে আমরা এগুলোকে কতগুলো সারিতে ভাগ করেছি, n1 এর ভ্যালুটা ফিক্সড থাকে যাবে, n2, আর এখানে হচ্ছে বর্ণালী গত অবস্থা,
দেখুন ধরুন এক নাম্বার, ধরুন কি হয়েছিল না, এরকম আমি লিখছি যে ধরুন এরকম কক্ষপথগুলো আছে 4 5 6 এর মধ্যে, টেনশন 1, টেনশন 2, n equals to 3, n equals to 4, n equals to 5, n equals to 6। এখন যদি একটা ইলেকট্রন আছে এখানে, এই ইলেকট্রনটাকে যদি আমি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করি, তো এনার্জি সাপ্লাই করলে কি হবে, এ উঠে যাবে, কোথায় উঠে যাবে, এই 2 নম্বরে উঠতে পারে, যেমন এনার্জি পাবে সেরকম হবে। এ একদম 6 নম্বরেও যেতে পারে, তো 6 নম্বর থেকে ওখানে গিয়ে ম্যাক্সিমাম 10⁻⁻8 সেকেন্ড থাকতে পারে, তারপর কি করে আবার গ্রাউন্ড স্টেটে ফিরে আসে, যেখান থেকে গেছিল সেখানেই ফিরে আসে। তো প্রতিটাই যখন ফিরে আসবে, যদি ইলেকট্রনটা একে না থেকে 2-এও থাকতে পারতো, 3-এও থাকতে পারতো, তাহলে যদি একে থাকে এবং একে যদি ফিরে আসে, তখন কি করব, সেটাকে আমরা বলবো কি সারি, লিম্যান সারি। তখন বলা হয় এটাকে লিম্যান। তারপর হচ্ছে বামার, তারপর হচ্ছে প্যাসেন, তারপর হচ্ছে ব্রাকেট, তারপর হচ্ছে ফুন, তারপর হচ্ছে হামফ্রিজ। ঠিক আছে, হামফ্রিজ। তো দেখুন এখানে আমরা n1 এর ভ্যালু সবসময় ফিক্সড, এক নম্বরে যদি আসে তাহলে লিমেন, যে 2 এ আসে তাহলে বামার, 3 এ আসে প্যাসেন, 4 এ আসে ব্রাকেট, 5 এ আসে ফুল, 6 এ আসে হামফ্রিজ। n2 এর ভ্যালু সবসময় কি হবে, n1 থেকে বড় হবে, তাহলে 2 3 4, 2 3 4 একদম ইনফাইনাইট অবধি হতে পারে, এটা 3 4 5 একদম ইনফাইনাইট অবধি হতে পারে, এটা 4 5 6 ইনফাইনাইট অবধি হতে পারে, 5 6 7 এরকম করতে পারবেন। বর্ণালীগত অবস্থান প্রথম একটা হচ্ছে গিয়ে ইউভি রিজিয়নে থাকে, লিমেন সারি ইউভি রিজিয়নে থাকে, তারপরেরটা হচ্ছে দৃশ্যমান, তারপর হচ্ছে ইনফ্রারেড, তারপরেও ইনফ্রারেড, তারপরেও ইনফ্রারেড, তারপর হচ্ছে ফার ইনফ্রারেড, অতি অবলোহিত। হ্যাঁ, অতি অবলোহিত মনে থাকবে। তাহলে এটা হচ্ছে ইকুয়েশন, ইকুয়েশন থেকে আমরা বিভিন্ন সারির ক্ষেত্রে করতে পারি। এই সারিটার ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এই সারিগুলো পাবো n1 আর n2 মানের উপর ভিত্তি করে, লিমেন বামার প্যাসেন ব্র্যাকেট ফুল হামফ্রিজ, এরকম করে 6টা সারি আমরা পাবো। হ্যাঁ, এবং এবার এই যে যদি বিভিন্ন সারিগুলোর ক্ষেত্রে বলে, ধরুন আমি বলছি এখানে যে 2 থেকে 1 এলো, তাহলে কি হবে, প্রথম রেখা পাওয়া যাবে, এটাকে এইচ আলফা দিয়ে ডিনোট করা হয়। 3 থেকে 1 এলো, তাহলে এটাকে এইচ বিটা দিয়ে ডিনোট করা হয়, দ্বিতীয় রেখা বলা হয়। 4 থেকে 1 এলো, তাহলে এইচ গামা দিয়ে ডিনোট করা হয়। একইভাবে কিন্তু সবগুলোর ক্ষেত্রে 4 থেকে 3 এ এলো প্যাশনের ক্ষেত্রে, এটা এইচ আলফা পাওয়া যাবে। 5 থেকে 3 এ এলো প্যাশনের ক্ষেত্রে, তাহলে এইচ বিটা পাওয়া যাবে। সবার ক্ষেত্রে এরকম প্রথম দ্বিতীয় তৃতীয় রেখা আমরা ব্যবহার করতে পারি। আশা করি এই অবধি সমস্যা নেই কারো। কারো অসুবিধা আছে বলুন। অনুপম, হ্যাঁ স্যার, ঠিক আছে। বোঝা যাচ্ছে ঠিকঠাক, হ্যাঁ স্যার। সমস্যা হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। লেট করে আছে মিটিং আছে। ঠিক আছে, কারো যদি সমস্যা থাকে বলুন। চলুন আমরা পরের টপিকে চলে যাই। তাহলে এখানে যে কোশ্চেনটা পড়ে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম এর ক্ষেত্রে কি হবে, ল্যামডার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমামের ক্ষেত্রে কি হবে, আর হচ্ছে গিয়ে তরঙ্গ দৈর্ঘ্য মিনিমামের ক্ষেত্রে কি হবে। দেখুন যত নিউক্লিয়াস থেকে দূরে যাওয়া যায় তত শক্তি কি হয়, বাড়ে। শক্তি যদি বাড়ে, ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা, অর্থাৎ শক্তি যত বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য তত কমবে। তাহলে আমি লিখতে পারি ফর ল্যামডা মিন, ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য, নিউ ম্যাক্স, নিউ বার ম্যাক্স, তরঙ্গ সংখ্যা ম্যাক্সিমাম, ই ম্যাক্স, এইগুলোর জন্য কি হবে, এগুলোর জন্য মনে রাখবেন n1 তো ফিক্সড, n1 তো ফিক্সড আছে প্রত্যেকটা, আর n2 সমান হয়ে যাবে ইনফাইনাইট। কত হবে, ইনফাইনাইট হবে যদি মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য জানতে চাই। ঠিক আছে, তাহলে কত হবে না ইনফাইনাইট। আর ফর ম্যাক্সিমাম যদি বলি, ফর ল্যামডা ম্যাক্স তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ বলি, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, বা যদি নিউ মিন বলি সবচেয়ে কম হচ্ছে কি কম্পাঙ্ক, বা যদি আমরা বলি হচ্ছে কি নিউ বার মিন, অর্থাৎ তরঙ্গ সংখ্যা যদি সর্বনিম্ন হয়, বা হচ্ছে ই মিন যদি বলি, এগুলো যদি হয় তাহলে কি হবে, n1 ফিক্সড, n1 হচ্ছে ফিক্সড, আর n2 হয়ে যাবে কি, n2 হয়ে যাবে n1 প্লাস 1, n2 হয়ে যাবে
n1 প্লাস 1। ওকে, এটা হচ্ছে গিয়ে এর ফর্মুলা, ঠিক আছে। এবার যদি ধরুন এরকম হয়, এবার যদি n1 এ এরকম থাকে, মানে n2 থেকে n1 একটা ট্রানজিশন হয়, তাহলে কতগুলো তরঙ্গেতে মানে কতগুলো বর্ণালীতে রেখা কতগুলো পাওয়া যাবে। n1 টু n1, এই n2 টু n1 ট্রানজিশনের জন্য বর্ণালীতে রেখার সংখ্যা কত হবে, এটা মনে রাখবেন ফর্মুলাটা, n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এখান থেকে কোশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে। যেমন ধরুন 5 থেকে 2 এ এলো, 5 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বার কক্ষপথ এলো, তো 5 থেকে 2 এলে কতগুলো রেখা পাওয়া যাবে না, 5 মাইনাস 2, 5 মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 3 প্লাস হচ্ছে গিয়ে 4 বাই 2, তার মানে 6টা রেখা পাওয়া যাবে। এই অবধি ঠিক আছে। এখান থেকে অঙ্ক কি করাবো, নিউমেরিক্যাল করিয়ে দেবো একটা, করে দেন স্যার। করিয়ে দিচ্ছি একটা নিউমেরিক্যাল এখান থেকে করিয়ে দিচ্ছি আমি। বোর থিওরি প্রচুর নিউমেরিক্যাল দেওয়া আছে, হ্যাঁ, বোর থিওরির অনেক নিউমেরিক্যাল দেওয়া আছে, ওখান থেকে নিউমেরিক্যাল সবাই পেয়ে যাবেন। আর এখানে আমি একটা কোশ্চেন করিয়ে দিচ্ছি, সেটা কি, আচ্ছা যদি এরকম দেয় যে বলেছে হাইড্রোজেন পরমাণু বামার সারির সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট রেখা বা এরকম না বলে সারির রেখার গুলির সর্বোচ্চ তরঙ্গ সর্বোচ্চ ও সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, এরকম দিয়েছে। সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত দিয়েছে, ঠিক আছে। কি করে করব, প্রথম কথা আমার ফর্মুলা জানা আছে, 1 বাই ল্যামডা সমান আর জেড স্কয়ার ইনটু হচ্ছে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তাহলে ফর ল্যামডা ম্যাক্স, ল্যামডা যখন ম্যাক্সিমাম হবে তখন n1 কত বামারের জন্য, লিমেনের পরে বামার, লিমেন তারপরে বামার, একটু আগেই করেছি দেখুন, লিমেন তারপরে করেছি বামার, তো লিমেন তারপর আছে বামার, বামার 2 নাম্বার, তাহলে বামার যদি 2 নাম্বার হয় n1 সমান 2, আর n2 সমান কত হবে, n2 সমান হয়ে যাবে 3, n2 সমান হয়ে যাবে 3, তাহলে 1 বাই ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু হয়ে গেল কত না r ইনটু 1 স্কয়ার ইনটু 1 বাই 2 স্কয়ার মাইনাস 1 বাই 3 স্কয়ার। ক্যালকুলেশন করলে আমরা পাবো r ইনটু 1 বাই 4 মাইনাস 1 বাই 9, তাহলে আমরা 5r বাই 36 পাবো, 1 বাই ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু, তাহলে এখানে আমাকে করতে হবে ল্যামডা ম্যাক্স ইকুয়ালস টু কত হবে 36 বাই 5r, এটা ল্যামডা ম্যাক্স কত হবে 36 বাই 5r। আর ল্যামডা মিনের ক্ষেত্রে কি হবে, 1 বাই ল্যামডা মিন যদি বলি, তো ল্যামডা মিনের ক্ষেত্রে হয় গিয়ে r ইনটু জেড স্কয়ার 1 বাই n1, n1 এর মান ভ্যালু ফিক্সড 2, আর n2 এর ভ্যালু কত হবে ইনফাইনাইট, 1 বাই ইনফাইনাইট স্কয়ার সমান 0, তাহলে r ইনটু 1 বাই 4 মানে হচ্ছে 4 বাই r, তাহলে ল্যামডা মিন সমান কত হবে না হচ্ছে 4 বাই r। এই অবধি ক্লিয়ার তো, এনি প্রবলেম, এনি প্রবলেম না স্যার। ঠিক আছে। এটা এরকম কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। বোর থিওরির প্রচুর কোশ্চেন আছে, বোর থিওরির কোশ্চেন আমি পাঠাচ্ছি, সব পাঠিয়ে দিচ্ছি একসাথেই পাঠাবো সব, এগুলো সবাই করে নেবেন, ঠিক আছে। চলুন নেক্সট হচ্ছে গিয়ে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ।
ডি ব্রগলির সমীকরণ। কিসের জন্য পড়বো না ইলেকট্রনের দ্বৈত সত্তা, ইলেকট্রনের দ্বৈত সত্তা ডি ব্রগলি সমীকরণ। ইলেকট্রনের দ্বৈত সত্তা হচ্ছে ইলেকট্রন কণা ধর্ম আছে আবার তরঙ্গ ধর্ম আছে, এটা বলা হয়। ইলেকট্রনের কণা ধর্ম আছে আবার তরঙ্গ ধর্ম আছে। তো কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটো থাকার জন্য আমরা আইনস্টাইনের ইকুয়েশন থেকে লিখতে পারি E = mc স্কয়ার এবং হচ্ছে গিয়ে E সমান হচ্ছে hc বাই ল্যামডা। এই দুটোকে করে আমরা যেটা পাই সেটা হচ্ছে E এই ল্যামডা সমান হচ্ছে গিয়ে কি h বাই mv, এটা সমীকরণ, বা ল্যামডা সমান হচ্ছে h বাই p, এটা ডি ব্রগলি সমীকরণ আমরা জানি প্রত্যেকে। ল্যামডা সমান হচ্ছে h বাই mv বা ল্যামডা সমান হচ্ছে h বাই p। এবার যেটা ইম্পর্টেন্ট এখানে সেটা হচ্ছে যে এটাতে একটা কোশ্চেন করেছিল, যদি মনে আছে মাদ্রাসায় একটা কোশ্চেন করেছিল, মনে আছে? সেই নিউট্রন প্রোটন আর আলফা কণা এরকম কিছু একটা দিয়েছিল, বা ইলেকট্রন প্রোটন আর আলফা কণা, হ্যাঁ, এই তিনটের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি হবে কম হবে এরকম কিছু একটা কিন্তু কোশ্চেন পড়েছিল মাদ্রাসাতে। যদি মনে আছে কারো তাহলে দেখুন মনে পড়বে। আচ্ছা, এবার এখান থেকে আমরা যেটা করতে পারবো যে কাইনেটিক এনার্জির সঙ্গে রিলেশন, কাইনেটিক এনার্জির সাথে রিলেশন যেটা হয় ল্যামডা সমান হচ্ছে কি h বাই রুট ওভার 2m k, h বাই রুট ওভার 2m k, এটা একটা ফর্মুলা, মনে রাখতে হবে এটা, ঠিক আছে? যদি মনে না থাকে তাও এটা ডেরিভেশন করে দেখিয়ে দেবো, আশা করি দরকার হবে না, বুঝতে পারছি। k সমান হাফ mv স্কয়ার, তাহলে mv স্কয়ার সমান কি হচ্ছে, mv স্কয়ার সমান হচ্ছে 2 ইনটু k। আমি যদি বোথ সাইডে m গুণ করি তাহলে কি হবে, m স্কয়ার v স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 2mk। এই এখানে mv সমান আমি কি লিখতে পারবো, রুট ওভার 2mk, এটাই তো বসিয়েছি, এই ল্যামডা সমান h বাই mv, তাহলে এখান থেকে আমরা করতে পারছি ল্যামডা বাই h বাই রুট ওভার 2mk। এখন যদি একটা কিউ আধানকে v বিভব প্রভেদে ত্বরান্বিত করলে k সমান কি হয়, q ইনটু v, চার্জ ইনটু বিভব প্রভেদ, তাহলে এখানে ল্যামডা ইকুয়ালস টু কি হয়ে যাবে, h বাই রুট ওভার 2m qv, কি হয়ে যাবে 2m qv। ক্লিয়ার? 2m qv, আশা করি এই অবধি কারো কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হলো আপনার গিয়ে ইলেকট্রনের দ্বৈত সত্তা ডি ব্রগলি সমীকরণ, এবং এটা শুধুমাত্র মাইক্রোস্কোপিক সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, ম্যাক্রোস্কোপিকের ক্ষেত্রে প্রযোজ্য নয়, শুধুমাত্র মাইক্রোস্কোপিকের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখানে বিভিন্ন রকমের কোশ্চেন পড়ে, ভরবেগের অনুপাত করতে পারে, বা বিভিন্ন রকমের কোশ্চেন দেখবেন দেওয়া আছে কোশ্চেনে, সেগুলো একটু প্র্যাকটিস করবেন তাহলেই যথেষ্ট সলভ করতে হবে। আচ্ছা চলি পরেরটা। নেক্সট একটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা সমীকরণ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে কি বলা হলো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে বলা হচ্ছে যে কোনো একটা ইলেকট্রন বা এরকম কোনো ঘূর্ণায়মান কণার ক্ষেত্রে যেটা ঘুরছে, সেই কণাটার ক্ষেত্রে কি হবে না, কণার ক্ষেত্রে তার ভরবেগ এবং অবস্থান একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। ঠিক আছে? কোনো একটা ইলেকট্রন বা এই জাতীয় কোনো একটা মুভিং পার্টিকেল যদি থাকে, হ্যাঁ, সেটা কি হবে, মুভিং পার্টিকেল যদি থাকে তাহলে তার ভরবেগ ও অবস্থান একই সঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। তাহলে একই সঙ্গে সঠিকভাবে নির্ণয় করা যদি সম্ভব না হয় তাহলে নিশ্চয়ই তার মধ্যে কি থাকবে, ভুল থাকবে। তো এই ভুলটা কত লিখছি আমরা ভুলটা লিখছি হচ্ছে ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স ইজ গ্রেটার ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। কত হচ্ছে, ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স ইজ গ্রেটার ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। এটা একদম ডিরেক্ট কোশ্চেন দিতে পারে এখান থেকে। তাহলে ডেল্টা পি যদি এটা হয় তাহলে পি সমান আমার এম ভি, এম ইন্টু ভি, তাহলে ডেল্টা পি সমান এম ইন্টু ডেল্টা ভি আমরা লিখতে পারি। তাহলে এম ইন্টু ডেল্টা ভি ইজ ইন্টু ডেল্টা এক্স ইজ গ্রেটার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে কি
কি h/4 পাই, তাহলে আমি লিখতেই পারি ডেল্টা v ইনটু ডেল্টা x ইজ গ্রেটার ইকুয়ালস টু h/4 m। এটাকে অন্য রূপেও লেখা যায়, এটা অনেক সময় এমসিকিউ তে দিয়ে দেয়, ওটা আমি করে দিচ্ছি। হ্যাঁ, m ইনটু ডেল্টা v ইনটু ডেল্টা x ইজ গ্রেটার ইকুয়ালস টু h/4 আমি করছি এখানে m ইনটু ডেল্টা v বাই ডেল্টা t ইনটু ডেল্টা x ইনটু ডেল্টা t, বেশি কিছু লিখিনি এটাতে, ডেল্টা t গুণ করেছি ভাগ করেছি, তাহলে ডেল্টা v বাই ডেল্টা t মানে কি, ডেল্টা v বাই ডেল্টা t চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, Acceleration. acceleration, তাহলে m ইনটু আমি লিখছি a, m ইনটু a ইনটু ডেল্টা x ইনটু ডেল্টা t ইজ গ্রেটার ইকুয়ালস টু h/4 m এ সমান কি হয়, m a ইকুয়ালস টু f ফোর্স ইনটু ডেল্টা x ইজ ইনটু ডেল্টা t ইজ গ্রেটার ইকুয়ালস টু h/4 ফোর্স ইনটু ডেল্টা x মানে হচ্ছে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তারপর বুঝতে হচ্ছে পারছো? কি এনার্জি। এনার্জি, এনার্জি ইনটু ডেল্টা t ইজ গ্রেটার ইকুয়ালস টু হচ্ছে h/4। এটাও একটা ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম, এই একটা ফর্মুলা পেলাম, এই একটা ফর্মুলা পেলাম, আর পেলাম হচ্ছে এই একটা ফর্মুলা। আশা করি এই অবধি কারো কোনো সমস্যা নেই, যদি কোনো সমস্যা আছে বলুন। এনি প্রবলেম? কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নেই তো কারো? না স্যার। ওকে, ঠিক আছে। এরপরে আমরা শুরু করছি হচ্ছে গিয়ে কোয়ান্টাম সংখ্যা। এগুলো নিউমেরিক্যালে পড়াচ্ছি না, এগুলো নিউমেরিক্যাল গুলো সোজা, যদি না পারেন তো বলবেন, আমি করে দেবো অবশ্যই, মানে এরকম বলার কারণ নেই যে আমি নিউমেরিক্যাল পড়াচ্ছি না, কোশ্চেন করাচ্ছি না, কোশ্চেন অবশ্যই হবে, কিন্তু কোশ্চেনগুলো নিজেরা প্র্যাকটিস করলেই বেটার হবে আর কি। হ্যাঁ, নেক্সট হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা চারটে আছে আমরা জানি, 4 রকমের কোয়ান্টাম সংখ্যা। প্রথম হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে কি জানা যায়, মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে জানা যায় যে শক্তি সম্পর্কে জানা যায়, n দিয়ে ডিনোট করা হয়, মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে n দিয়ে ডিনোট করা হয়। মুখ্য কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা জানতে পারবো যে কি পরিমাণ তার শক্তি আছে, বা তার কক্ষপথের অবস্থান কোথায়, কত নম্বর কক্ষপথে ইলেকট্রনটা আছে সেটা সম্পর্কে জানা যায়। ঠিক আছে, তো আমরা এটাকে বের করবো কি করে, না কক্ষপথ থেকেই বের করা যায় এটাকে, কক্ষপথ আর একটা হচ্ছে n। তাহলে কক্ষপথ যদি k l m n o এরকম করে হয়, তাহলে k হচ্ছে কত, k এর জন্য 1, l এর জন্য 2, 3, 4, 5 এরকম করে হবে। এর সাথে আরেকটা জিনিস নির্ণয় করা যায়, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হয়, 2n স্কয়ার। 2n স্কয়ার এখান থেকে বের করতে পারবো, 21 স্কয়ার সমান 2, তারপরে যখন 8 হবে, তারপর 18 হবে, তারপর 32 হবে, তারপর 50 হবে, পুরো হয়ে যাবে আর কি। ঠিক আছে, এগুলো থেকে আমরা নরমালি ক্যালকুলেট করে নিতে পারবো। এটা হলো প্রথম আমাদের মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এরপরে যেটা পড়বো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা দ্বিগুণীয় কোয়ান্টাম সংখ্যা, বা ইংরেজিতে বলা হয় এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, গৌণ বা দ্বিবংশীয় কোয়ান্টাম সংখ্যা, গৌণ বা দ্বিবংশীয় কোয়ান্টাম সংখ্যা। এটা থেকে কি করে বের করা, এটা থেকে কি জানা যায়, এটা থেকে উপকক্ষের ধারণা আমরা জানতে পারি। কিসের উপকক্ষের ধারণা পাওয়া যায়, এটা প্রথম কি পাওয়া যাচ্ছে, উপকক্ষের ধারণা পাওয়া যায়, উপকক্ষের ধারণা পাবো। আর কি পাবো, আর হচ্ছে এখান থেকে দেখুন আমরা যেটা বের করতে পারবো যে n এর যে কোনো মানের জন্য, n এর যে কোনো মানের জন্য l এর মান কি হয়, l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়, n-1 পর্যন্ত হয়। ঠিক আছে, তো এখানে আমি যদি কক্ষ n আর l, তো আমি কি কি লিখেছিলাম, k l m n o লিখেছিলাম 1 2 3 4 5। তো 1 হলে একটাই মান পাওয়া যাবে, n এর যতগুলো মান আছে ততগুলোই মান পাওয়া যাবে, তো একটা মানই হবে 0। এটা যে দুটো মান পাবো 0 আর 1, এটা 0 1 2, এটা 0 1 2 3, চারটে মান পাবো 0 1 2 3 4। ঠিক আছে, এই চারটে মান পাবো। তাহলে আমি এখান থেকে যেটা করতে পারবো সেটা হচ্ছে গিয়ে যে আমি এখানে করতে পারবো যে
এল এর মান আর উপপক্ষ, এই প্রতিটা মান কি করছে, একটা উপপক্ষকে নির্দেশ করছে। কি কি উপপক্ষকে নির্দেশ করছে? সেটা হচ্ছে এল এর জন্য 0, 1, 2, 3 যদি থাকে, হ্যাঁ, 0 হলে হচ্ছে গিয়ে এস, 1 হলে হচ্ছে পি, 2 হলে হচ্ছে ডি, 3 হলে হচ্ছে এফ। ঠিক আছে, এস পি ডি এফ এরকম হয়। আর যদি 4 হয় তাহলে হচ্ছে জি, 5 হয় এইচ হবে। ঠিক আছে, এরকম করে, এবং এদের আকারও জানা যায়। আর কি জানা যায় এখান থেকে? কৌণিক ভরবেগ জানা যায়। কৌণিক ভরবেগ কত হয়? কৌণিক ভরবেগ হচ্ছে গিয়ে রুট ওভার অফ এল ইন্টু এল প্লাস 1 ইন্টু এইচ বাই 2 পাই। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কৌণিক ভরবেগ। তো এস এর জন্য 0 হবে দেখুন, পি এর জন্য কত হবে? রুট 2 ইন্টু এইচ বাই 2 পাই। ডি এর জন্য রুট 6 হবে, এল এর মান আমরা বসিয়ে দেবো, এল এর মান ডি এর জন্য 2 হবে। ঠিক আছে, আচ্ছা, তো এই অবধি আজকে হলো, বাকিটা আমরা পরের দিন করবো। ঠিক আছে, বাকিটা পরের দিন করবো। কারো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করতে